হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও এখানে ক্লাসটা শুরু করলাম। তো তোমরা আমাকে একটু যা জানিয়ে দাও এবারে সাউন্ডটা ঠিক আছে কিনা, তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সব ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এটা জাস্ট একটু জানিয়ে দাও। নাহিদুর রহমান, ওয়ালাইকুম সালাম। ডিয়ার নাহিদুর, তুমি একটু জানিয়ে দাও সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। স্যার ক্লিয়ার, ওকে। ওয়ালাইকুম সালাম জুবায়ের, খালেদ মাহমুদ, মোনাসিস রহমান, থ্যাংক ইউ ডিয়ার। ওকে ওকে, তাহলে শুরু করতে পারি আল্লাহ ভরসা করে। ওয়ালাইকুম সালাম। স্বপ্নের রাজকুমার জয়েন করেছো, ইবন হায়দার জয়েন করেছো, আজহারুল জয়েন করেছো, হাদিউল, থ্যাংক ইউ হাদিউল। ওকে, আলো ইসলাম, গোলাম সাজ্জাদ, ওকে, এখন সব ঠিক আছে। হ্যাপি আক্তার, থ্যাংক ইউ ডিয়ার। ওকে, তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো আবার একটু তোমরা জানিয়ে দাও, আমি এখনই শুরু করবো। আর তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তারা যেন দেখতে পায়। ওকে, ওকে। তো আমি যেটা আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজ নিয়ে আলোচনা করবো। তরঙ্গ দৈর্ঘ্যগুলো কীভাবে নির্ণয় করা হয় সেটা আলোচনা করবো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন ফার্স্ট ইয়ারে আছো, তোমরা ফার্স্ট ইয়ারের এই চ্যাপ্টারটা যখন পড়া শুরু করবা একসময় বুঝতে পারবা যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, রাইট? আজকে আমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজ নিয়ে আলোচনা করবো। তারপর হাইড্রোজেনের বর্ণালী সিরিজে যে বিভিন্ন রেখা তাদের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা শুরু করবো। এমআরআই, জাল টাকা শনাক্তকরণ আর তড়িৎচুম্বকীয় বিকিরণ, এগুলো আমাদের আলোচনার টপিক। আজকের আলোচনা আমাদের একটু থাকবে। এর পাশাপাশি আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে আজকের আলোচনাটা যদি পুরোটা তুমি তোমরা ফলো করো তাহলে তোমরা শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, রেখা বর্ণালী, উচ্চ বর্ণালী, আণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী এবং শিক্ষা পরীক্ষার সম্বন্ধে একটা ধারণা তোমরা পাবো। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা একটা কাচের নল নিই, এরকম কাচের নলের ভিতরে আমরা অ্যানোড এবং ক্যাথোড সেট করি। অ্যানোড এবং ক্যাথোড একটা পজিটিভ ইলেকট্রোড, একটা নেগেটিভ ইলেকট্রোড। তারপরে আমরা এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবো। তো ভিতরে আমরা নেব একটা গ্যাস, তার নাম হাইড্রোজেন গ্যাস। তো গ্যাসের ভিতরে যখন কারেন্ট পাস করা হবে তখন দেখবো ওখানে আলো বের হয়। যেমন বাসায় আমাদের প্রত্যেকের টিউবলাইট আছে না, সুইচটা অন করে দিবা, দেখবা আলো জ্বলে, ওটা একটা প্লাজমা স্টেট, রাইট? তাহলে এখানে যেটা হবে, আমরা একটা গোলাপি রঙের আলো বের হবে, গোলাপি রঙের আলো আমরা দেখতে পাবো। সেই গোলাপি রঙের আলোটাকে যখন একটা প্রিজমের ভিতর দিয়ে আমরা পাস করবো, প্রিজম দিয়ে যখন আমরা পাস করলে কি হবে জানো? পাস করলে আমরা এখানে কতগুলো রেখা দেখতে পাবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের বর্ণালী রেখা দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের বর্ণালী রেখা। তাহলে এইভাবে এটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী রেখা। তো হাইড্রোজেনের বর্ণালী রেখাগুলো কিভাবে সৃষ্টি হয় সেটা আমাদের প্রশ্ন। এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তোমরা ভোরের পরমাণু মডেলে কি দেখেছো? নিউক্লিয়াসের বাইরে এরকম অনেকগুলো শক্তি স্তর আছে। তো ইলেকট্রনগুলো একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে লাগানো হয়। মনে করো ইলেকট্রনটা এখানে আছে, নিচে শক্তি স্তরে আছে, আর এটা হচ্ছে উপরের শক্তি স্তর। তাহলে এটা যেহেতু এটা শক্তিটা বেশি, তাহলে এদের শক্তির একটা পার্থক্য আছে। পার্থক্যটা মনে করো ডেল্টা ই। শক্তির পার্থক্যটা মনে করলাম কত? ডেল্টা ই, শক্তির পার্থক্য। তো এখানে যখন কোনো একটা ইলেকট্রন থাকবে আর এর উপরে যদি আমি এরকম ফোটন দিই, আলোর কণা ফোটন যদি দিই, তখন এই ফোটনের শক্তিটা নিয়ে ইলেকট্রনটা এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাবে। যখন নিচ থেকে সে উপরে যাবে তখন কি হবে? তখন হাইড্রোজেন পরমাণুটা যখন নিচে থাকবে তখন সেটা এরকম। আর যখন ইলেকট্রনটা নিচে থাকবে, হাইড্রোজেন পরমাণুটা যখন ইলেকট্রনটা নিচে থাকবে তখন নর্মাল হাইড্রোজেন, কিন্তু ইলেকট্রনটা যখন উপরে চলে যাবে তখন এটাকে বলা হবে উত্তেজিত হাইড্রোজেন। আমরা অনেক সময় রাগ করি না, উত্তেজিত হয়ে যাই। তো এখানে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নর্মাল লেভেলে যদি থাকে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক হাইড্রোজেন, আর সে ফোটন গ্রহণ করে তার ইলেকট্রন উপরে যদি লাভ দেয় সেটা হচ্ছে উত্তেজিত হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক হাইড্রোজেন, এটা হচ্ছে উত্তেজিত হাইড্রোজেন।
এই হাইড্রোজেনের ইলেকট্রনটা কোথায় আছে? নিচে আছে। আর এই হাইড্রোজেন ইলেকট্রনটা কোথায় গেছে? উপরে গেছে। তাহলে এই যে ইলেকট্রনটা নিচ থেকে উপরে গেল, কেমন করে নিচ থেকে উপরে গেল ইলেকট্রনটা? সেটাও তো একটা প্রশ্ন, তাই না? ইলেকট্রনটা নিচে ছিল, সে উপরে গেল কিভাবে? উত্তর হচ্ছে আমরা ওই ফোটন দিছি, তাই না? আলোর কোনো ফোটন দিছি, ফোটন পেয়ে ইলেকট্রনটা লাফ দিয়ে কোথায় চলে গেছে? উপরে চলে গেছে। তাহলে এই যে ইলেকট্রনটা উপরে চলে গেল, তো চলে যাওয়ার ফলে যে ফোটনটা শোষিত হলো সেটাই কিন্তু একটা বর্ণালী তৈরি করবে। এটাকে বলা হয় শোষণ বর্ণালী। এখন ইলেকট্রনটা উপরে যাওয়ার পরে, অর্থাৎ এই যে এখানে যে গেল, যাওয়ার পর তো তার শক্তিটা বেড়ে গেল। তো শক্তি বেড়ে গেলে সেটা আনস্টেবল হয়ে যাবে, তো সে সেখানে বেশি সময় থাকবে না। সে কি করবে? আবার আগের জায়গায় ব্যাক করবে। এই ইলেকট্রনটা আবার আগের জায়গায় কি করলো? এখানে ব্যাক করলো। যখন ইলেকট্রনটা আবার আগের জায়গায় ব্যাক করলো, তখন যে শক্তিটা সে নিল সেটা সে ছেড়ে দেবে। এটাকে বলা হয় বিকিরণ। তাহলে শক্তি নিয়ে উপরে লাফ দেওয়া এটাকে বলে শোষণ, আর শক্তি ছেড়ে দিয়ে আবার নিচের দিকে ব্যাক করা এটাকে বলে বিকিরণ। তাহলে শোষণটা কি ক্লিয়ার? ইলেকট্রন নিচে থাকবে, ফোটন নিয়ে সে উপরে লাফ দেবে। ফোটন যদি কেউ না দেয়, ইলেকট্রন জীবনেও লাফ দিবে না। তাহলে ফোটন পেলে ইলেকট্রন লাফ দিয়ে উপরে যাবে, ঠিক আছে? তোমার পকেটে যদি প্রচুর টাকা পয়সা থাকে, তাহলে তুমি দেশ ভ্রমণে বের হবে। যদি টাকা পয়সা না থাকে, বাসায় বসে থাকো, কোথাও কিন্তু বেরোতে ইচ্ছা করো, কারণ পকেটে টাকা নেই। তাহলে ইলেকট্রনকে যখন ফোটন দেওয়া হয়, তখন ইলেকট্রন লাফ দিয়ে এখানে অজানা পৃথিবী দেখার জন্য বের হয়। সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিভিন্ন শক্তি স্তরে লাফ দেয়। তো লাফ দিল, লাফ দেওয়ার পরে সে দেখলো না বাসায় ভালো ছিল, ঠিক আছে? তখন সে আবার আগের জায়গায় কি করে? ব্যাক করে। তো যখন সে নিচের দিকে ব্যাক করে, তখন আবারও সে ফোটন ছেড়ে দেয়। ওই ফোটনটা একটা রেডিয়েশন আকারে বের হয়, রশ্মি আকারে বের হয়। তো ওটা একটা বর্ণালী তৈরি করে, ওটাকে বলা হয় বিকিরণ বর্ণালী। তাহলে একটা শোষণ বর্ণালী, একটা হলো বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালী কিভাবে তৈরি হবে? যখন ইলেকট্রন শক্তি শোষণ করে লাভ দেবো বলে শোষণ বর্ণালী পাবা। আর যখন উপর থেকে ইলেকট্রন আবার নিচে ব্যাক করবে, তখন কি বর্ণালী পাবা? বিকিরণ বর্ণালী পাবা। আচ্ছা, এখন হাইড্রোজেন পরমাণুতে এখানে ইলেকট্রনটা এইখানে কিন্তু থাকে, মানে প্রথম শক্তি স্তরেই থাকে। মনে করো টিউবের ভিতরে তো কোটি কোটি হাইড্রোজেনের অণু নেওয়া হয়েছে, সেখান থেকে কোটি কোটি হাইড্রোজেনের পরমাণু তৈরি হয়েছে। সবার ইলেকট্রন কোথায় আছে? প্রথম শক্তি স্তরে আছে। এখন প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রনটা এখানে যখন বিদ্যুৎ পাস করবা, তখন তড়িৎকরণ ঘটালে ইলেকট্রন উপরে লাভ দেবে। এখন কে কোথায় লাভ দেবে কোনো ঠিক নেই। কেউ প্রথম শক্তি স্তরে লাভ দেবে, প্রথম শক্তি স্তর থেকে কেউ এখানে লাভ দিবে, কেউ এখানে লাভ দেবে, কেউ এখানে লাভ দেবে, কেউ এখানে লাভ দেবে, কেউ এখানে লাভ দেবে, আবার কেউ এখানেও লাভ দিতে পারে। অর্থাৎ উপরে যে কোনো জায়গায় তারা লাভ দিতে পারে। এখন তারা যখন নিচের দিকে ব্যাক করবে, তো যে এখানে লাভ দিয়েছে সেখান থেকে নিচে ব্যাক করতে পারে, তখন সে শক্তি ছেড়ে দেবে। যেখানে গেছে সেখান থেকে এখানে লাভ দিতে পারে, তখন সে শক্তি ছেড়ে দেবে। যেখানে গেছে সে একেবারে নিচের দিকে আসতে পারে, তখন শক্তি সে ছেড়ে দেবে। তাহলে যখন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে আমরা বিদ্যুৎকরণ ঘটাবো, তখন ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে লাভ দিয়ে উপরে যাবে, যে কোনো জায়গায় যেতে পারে। আর ফিরে আসার সময় কেউ হয়তো ভাবলো যে 100 তলা বিল্ডিং, আমি তো 100 তলায় উঠছি, ঠিক আছে আমি 90 তলায় দেখি কি আছে, তো 90 তলায় সে নামলো। নামার ফলে যতটুকু শক্তি দরকার সেটা সে ছেড়ে দিল, রাইট? আবার কেউ ভাবলো 100 তলা থেকে যেন আমি 1 তলায় একেবারে যাই, তাহলে একেবারে উপর থেকে নিচে সে মনে করে নেমে আসলো, তখন সে শক্তি ছেড়ে দিল। তাহলে শক্তির মানগুলো কিন্তু এখানে আলাদা আলাদা হবে। আচ্ছা, কোনো সমস্যা হলে আমি একটু দেখি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, আমি এসির সাউন্ড, আমি এসি অফ করে দিই। তেমন হাতেই রাখছি দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, পড়ে যাব। শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এখানে ইলেকট্রনটা তাহলে প্রথম শক্তি স্তর থেকে লাফ দিয়ে, মানে এ থেকে লাফ দিয়ে সে এল এম এন ও পি ইউ বিভিন্ন শক্তি স্তরে কিন্তু গিয়েছে। এখন ইলেকট্রনটা নিচে যখন নামবে তখন কিন্তু শক্তি যতটুকু সে নিয়ে উপরে লাফ দিয়েছে সেটা ছেড়ে দেবে। তাহলে এটা হচ্ছে শক্তির শোষণ হবে এখানে, শোষণের ফলে সে নিচ থেকে উপরে লাফ দেবে, আর বিকিরণ যখন হবে তখন শক্তি থেকে নিচে লাফ দেবে, তখন শক্তি নির্গত হবে। তো হাইড্রোজেনের যে বর্ণালী সেখানে অনেকগুলো এখানে আমাদের বর্ণালী সিরিজ পাওয়া যায়, সিরিজ অফ স্পেকট্রাম। তো 6 ধরনের সিরিজ এখানে পাওয়া যায়। এই সিরিজগুলো যদি আমরা এভাবে লিখি, নাম্বার 1 হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ, বামার সিরিজ, তারপর হচ্ছে আমাদের প্যাশেন সিরিজ, তারপর হচ্ছে আমাদের ব্রাকেট সিরিজ, তারপর হচ্ছে আমাদের ফার্ন সিরিজ, তারপর হচ্ছে আমাদের হামফ্রে সিরিজ। তাহলে টোটাল কয়টা সিরিজ? এখানে 6টা সিরিজ, লাইম্যান, বামার, প্যাশেন, ব্রাকেট, ফার্ন এবং হামফ্রে সিরিজ। ওকে, আচ্ছা এখন কোনটা কোন সিরিজ সেটা সম্বন্ধে একটু ধারণা দিই। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে টোটাল 6 ধরনের সিরিজ আছে। সিরিজগুলো হচ্ছে লাইম্যান, বামার, প্যাশেন, ব্রাকেট, ফার্ন এবং হামফ্রে সিরিজ। আচ্ছা এখন আসি আমরা প্রথম হলো লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ মানে হচ্ছে যে সমস্ত ইলেকট্রন উপরে গেছে, মনে করে একদিন এখানে গেছে, একদিন এখানে, একদিন এখানে, একদিন এখানে, একদিন এখানে, তো তারা সবাই নিচের দিকে ব্যাক করতেছে, 1 নম্বরে ব্যাক করতেছে। তাহলে এর ফলে ফোটন বের হবে, ফোটন নির্গত হবে। এর ফলে যে বিকিরণ বর্ণালী পাওয়া যাবে, এর ফলে যে রেখাগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে লাইম্যান সিরিজের রেখা। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা যে জায়গায় নেমে আসলো এটাকে বলে N1, N11, আর N2 মানে যেখান থেকে নেমে আসলো সেটা হচ্ছে N2। N2 এর মান 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ইত্যাদি যে কোনো হতে পারে। তাহলে ইলেকট্রনটা লাফ দিয়ে কোথায় এসে পড়লো সেটা হলো N1, আর কোথায় থেকে পড়লো সেটা হলো N2। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে যদি নিম্নতর শক্তি স্তরে ব্যাক করে তাহলে আমরা লাইম্যান সিরিজের রেখাগুলো পাবো। এখন আসি আমরা লাইম্যান সিরিজের এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় প্রথম রেখা। এটার নাম কোন রেখা? প্রথম রেখা। তাহলে প্রথম রেখা মানে হচ্ছে N1 এর মানটা হবে 1 আর N2 এর মানটা হবে 2, অর্থাৎ 2 নম্বর থেকে যখন 1 নম্বরে ব্যাক করবে ওই রেখাটাকে বলা হবে প্রথম রেখা। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছো? 2 নম্বর থেকে যখন 1 নম্বরে ব্যাক করবে তখন যে রেখাটা পাওয়া যাবে সেটা হচ্ছে লাইম্যান সিরিজের প্রথম রেখা। আচ্ছা এখন আসলে লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা। তো দ্বিতীয় রেখা কোনটা? N1 এর মানটা হবে 1 আর N2 এর মানটা হবে তোমার 3, তাহলে এটাকে বলা হবে দ্বিতীয় রেখা। অর্থাৎ এইখান থেকে ইলেকট্রন এখানে ব্যাক করছে, এটা প্রথম রেখা, আর এইখান থেকে যদি এখানে ব্যাক করে এটা দ্বিতীয় রেখা, এইখান থেকে যদি এখানে ব্যাক করে এটা হলো তৃতীয় রেখা। এভাবে লাইম্যান সিরিজের অনেকগুলো রেখা এখানে আছে, অসংখ্য রেখা আমরা দেখাতে পারবো। এখন এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো এগুলো তো ফোটন ব্যবহার করে তৈরি হয়েছে। তাহলে এদের জন্য আলাদা আলাদা ফোটন যেহেতু রেসপন্সিবল, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন সেটা যদি আমরা বের করতে চাই, কিভাবে এটা বের করতে পারি সেটা এখন আমি দেখাবো। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা সমীকরণ আছে, সমীকরণটাকে বলা হয় রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে 1 বাই ল্যামডা সমান মিউ বার সমান RH ইন্টু ZA স্কোয়ার 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার। এই সমীকরণটা তোমরা মনে রাখবা, কষ্ট হবে তারপর মনে রাখতে হবে। এটাকে বলা হয় রিডবার্গ সমীকরণ। তো এই রিডবার্গ সমীকরণে এখানে যে ল্যামডা বলা হয়েছে, তোমরা জানো যে আলোর কণা হলো ফোটন। তো ফোটনের দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম, তাই তো? আলোর দ্বৈত চরিত্রের অধিকারী, কণা চরিত্র, তরঙ্গ চরিত্র। তো এই যে ফোটনটা এখানে আছে, এই ফোটনটা তার এরকম তরঙ্গ আকারে সে মনে করো এখানে তরঙ্গ ধর্ম আছে তার। তাহলে এখন এখানে এই তরঙ্গের এটাকে বলা হয় ক্রেস্ট, এটাকে বলা হয় ক্রেস্ট। এখন পরপর দুইটা ক্রেস্টের মাঝখানে যে দূরত্ব থাকে, এই যে দূরত্বটা, এটাকে বলে তরঙ্গের দৈর্ঘ্য, এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তরঙ্গের একটা থাকবে ক্রেস্ট, একটা থাকবে ট্রাফ।
দুইটা মিলে একটা তরঙ্গ তৈরি করে, রাইট? তাহলে এটাকে বলা হয় তরঙ্গ। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এর এককটা হতে পারে সেন্টিমিটার, হতে পারে মিটার, হতে পারে ন্যানোমিটার, বিভিন্ন হতে পারে। আমরা এখানে ন্যানোমিটার টার্মটা বেশি ব্যবহার করব। এবং এখানে মনে রাখবা 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। এটা আমাদের হিসাবের সময় কাজে লাগবে। ন্যানোমিটার টার্মটা আমরা বেশি ব্যবহার করবো, এটা হিসাবের সময় আমাদের কাজে লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন আসো এখানে মনে করো এখানে একটা রশি বাঁধা হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, অর্থাৎ ল্যামডা কয়টা? এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, অর্থাৎ দুইটা তরঙ্গ এখানে আছে। এখন যদি আমি এই রশিটাকে আরো জোরে মনে করে এরকম করি, তাহলে এটা এরকম হলো। যদি আরো জোরে ইয়া করি, নাড়াচাড়া করি, তাহলে এরকম হবে। তো দেখো এখানে কিন্তু ল্যামডাটা বড়, এখানে কিন্তু ল্যামডাটা কি হয়ে আসছে? ছোট হয়ে আসছে। এখানে ল্যামডাটা আরো ছোট হয়ে আসছে। তাহলে এখানকার ল্যামডাটা যা তরঙ্গ দৈর্ঘ্য যায়, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আরো ছোট, এখানে আরো ছোট। তাহলে এখানে তরঙ্গের সংখ্যাটা বেশি, এখানে তরঙ্গের সংখ্যা কম, এখানে তরঙ্গের সংখ্যা আরো কম। তাহলে 1 সেকেন্ডে কয়টা তরঙ্গ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের নিউ। এটাকে বলা হয় কম্পাঙ্ক। এটার নাম হচ্ছে কম্পাঙ্ক। এটার নাম কি? কম্পাঙ্ক বলে। আর নিউয়ের উপর এরকম একটা চিহ্ন দিলে এটাকে বলা হয় নিউ বার। এটার নাম নিউ বার। মনে করো ছোট একটা জায়গা, জায়গাটা হচ্ছে বেশি না 1 সেন্টিমিটার। এর মধ্যে কয়টা তরঙ্গ থাকতে পারে, কয়টা তরঙ্গ থাকে, তরঙ্গের সংখ্যাটা, এটাই হলো আমাদের নিউ বার। তাহলে সমীকরণে দেখো 1/λ আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। নিউ বার আছে, মানে তরঙ্গ সংখ্যাও বের করা যাবে। আর এখানে যে আরএস দেখতে পাচ্ছ, আরএস হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে প্রিয় শিক্ষার্থীরা এটাকে বলে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের মান কত? রিডবার্গ ধ্রুবকের মানটা মনে রাখবা। মানটা হচ্ছে 1,09,678 পার সেন্টিমিটার। সেন্টিমিটার। আর তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করো, তাহলে এটা কি হবে? 1,09,678 তো আছে, এর সাথে 100 গুণন করবো, তাহলে এটা হবে পার মিটার। এটা দিয়ে হিসাব করা যাবে, এটা দিয়ে হিসাব করা যাবে। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আর N1 মানে কি? N1 মানে হচ্ছে ইলেকট্রনটা যখন উপর থেকে নিচে লাফ দেবে, লাফ দিয়ে কোথায় পড়লো সেটা N1, আর কোথায় থেকে লাফ দিল সেটা হচ্ছে আমাদের N2। তাহলে একটা হচ্ছে আমাদের N1, একটা হচ্ছে N2। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি তাহলে একটু উপরে লিখবো। তাহলে এখানে আরএস মানে কি? আরএস মানে হচ্ছে রিডবার্গের ধ্রুবক, আর জেড মানে হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। আমরা হাইড্রোজেন নিয়ে যদি কাজ করি, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আর যদি হাইড্রোজেনের জায়গায় লিথিয়াম বেরিলিয়াম আসে, তাহলে জেড এর মান কত? এটা চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন মান এখানে আসবে। আচ্ছা স্যার, নিচে লেখা পুরো বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি উপরে লিখবো। So dear students, তাহলে আমাদের জিনিসটা মনে রাখতে হবে, যেটা সেটা হচ্ছে যে 1/λ সমান RH 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের Z স্কয়ার। এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। এই সমীকরণ থেকে এটা হচ্ছে নিউ বার সমান সমান 1/λ। এই সমীকরণ থেকে আমরা লাইম্যান সিরিজে যে বিভিন্ন তোমার মনে করো রেখা আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে লাইম্যান সিরিজের প্রথম রেখা তার ল্যামডা কত, এটা আমরা বের করতে চাই। লাইম্যান সিরিজের প্রথম রেখা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই। তাহলে লাইম্যান সিরিজ মানে হচ্ছে N1 এর মানটা 1 হবে, আর N2 এর মানটা কি হবে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অনেক হতে পারে। যদি দ্বিতীয় রেখা প্রথম রেখা বলেছে, তাহলে N2 এর মানটা কি হবে? এখানে আমাদের 2 হবে। তাহলে যদি আমরা মানটা আমরা বসাই দিই, তাহলে 1/λ সমান RH এর মান বসাই দাও, 1,09,678 পার মিটার। আর N1 এর জায়গায় 1 বসাও, আর N2 এর জায়গায় বসাই দাও তুমি 2, তারপরে স্কয়ার। আর এখানে Z এর মানটা বসাই দাও 1/2 স্কয়ার, কারণ এটা হচ্ছে হাইড্রোজেন, রাইট? তাহলে এখন তোমরা হিসাব করো, হিসাব করে দেখো তো ল্যামডা কত আসে। যা হিসাব করে আমাকে ল্যামডার মানটা একটু লিখে জানিয়ে দাও।
জাস্ট হিসাবটা আমাকে একটু বলে দাও কত আসে। আচ্ছা, তোমরা অনেকে বলছো লেটে প্রবলেম। হ্যালো, ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে খালিদ মাহমুদ তুমি একটা ইয়া পাঠিয়েছ। এখন সব ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে হিসাব করে ল্যাম্বডা যেটা আসছে সেটা হচ্ছে 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মিটার আসছে। তাহলে এটাকে আমরা 1.21 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার লিখতে পারি। এটা হবে 121 ন্যানোমিটার। তাহলে লাইনম্যান সিরিজের যে প্রথম রেখা, সেই প্রথম রেখাটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 121 ন্যানোমিটার। ওকে, প্রথম রেখা বললে এটা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে প্রথম রেখা তরঙ্গ দৈর্ঘ্য 121 ন্যানোমিটার আমরা বের করলাম। এখন আমরা লাইনম্যান সিরিজের যেটা শেষ রেখা যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে চাই। তাহলে শেষ রেখার জন্য n1 এর মানটা হবে 1 আর n2 এর মানটা হবে ইনফিনিটি। শেষ রেখার জন্য n1 এর মানটা হবে 1 আর n2 এর মানটা কি হবে? অসীম হবে, ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি যদি হয়, তাহলে এখন আমরা এখানে মানটা বসাই দিয়ে দেখি কত আসে। তাহলে 1 বাই ল্যামডা সমান RH এর মান হচ্ছে 1,09,678 আগের মতো। n1 এর মানটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার আর n2 এর মানটা হচ্ছে ইনফিনিটি তার উপরে স্কয়ার, আর এটা হচ্ছে 1 এর উপরে স্কয়ার। তাহলে এখানে দেখো তো ল্যামডার মানটা কত আসে ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, আমি এখানে নিচে লিখতেছি না। আচ্ছা, আমি যদি এই জায়গাটা লিখছি, এই জায়গাটা তোমরা দেখো এটা ঠিক আছে কিনা, জাস্ট এই জায়গাটা। তাহলে আমরা 1 বাই ল্যামডা সমান RH 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার z স্কয়ার। তাহলে এখানে ল্যামডার মানে হিসাব করলে যেটা আসে সেটা হচ্ছে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 এত মিটার। তাহলে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইনটু 10 টু দি পাওয়ার 9 এত ন্যানোমিটার। তাহলে 91.1 এত ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের লাইনম্যান সিরিজের যে আমাদের সেকেন্ড লাইন শেষ রেখা, সেটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য 91 সামথিং। তো প্রথম যে রেখাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 121 ন্যানোমিটার রয়েছে, আর শেষ রেখাটা হচ্ছে 91 সামথিং ন্যানোমিটার রয়েছে। এখন বিষয়টা হলো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা লাইনম্যান সিরিজের প্রথম রেখা যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম, আর শেষ রেখা যেটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম। প্রথম রেখা সেটা যে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা পেলাম সেটা হচ্ছে 121 ন্যানোমিটার, আর শেষ রেখা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম 91 সামথিং ন্যানোমিটার। এখন আমরা এখানে গত ক্লাসে যে বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে একটা ওয়েভ, এটা হচ্ছে একটা তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে একটা ওয়েভ, এটা একটা তরঙ্গ। তো একটা তরঙ্গের কি আছে? ল্যামডা আছে।
একটা তরঙ্গের কি আছে, তরঙ্গ সংখ্যা আছে, একটা তরঙ্গের কি আছে এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আছে, আবার একটা তরঙ্গের কি আছে, শক্তি আছে, অর্থাৎ ই সমান সমান এইচ নিউ। তার মানে এখানে যে কোনো একটা তরঙ্গ, যে কোনো একটা ফোটন দিলে আমি বলি, সেই ফোটনের আমি কি বের করতে পারবো, কম্পাঙ্ক বের করতে পারবো, সেখান থেকে তার শক্তি বের করতে পারবো। আবার সি সমান সমান নিউ ল্যামডা, অর্থাৎ এখানে আমি কম্পাঙ্ক থেকে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম্পাঙ্ক বের করতে পারবো। আবার এখানে হচ্ছে নিউ বার সমান সমান 1/λ, সেখান থেকে আমি তরঙ্গ সংখ্যা বের করতে পারবো। তো যেহেতু আলাদা আলাদা ফোটন, তাদের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, তাদের কম্পাঙ্ক আলাদা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে বা কম্পাঙ্কের উপরে ভিত্তি করে আমরা ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশনটা আছে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো যদি আমি ভাগগুলো বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, তাহলে এখানে যেগুলো আসবে, এখানে আসবে আমাদের RW রেডিও ওয়েভ, MW মাইক্রোওয়েভ, IR মানে হচ্ছে ইনফ্রারেড। এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা রেডিও ওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 10 মিটার থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ এখানে রেডিও ওয়েভ যেটাকে আমি বলতেছি, আমরা এখানে 1 মিটার থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বা তার চেয়ে লম্বা এটা হতে পারে, অনেক বড়। আর মাইক্রোওয়েভ যেটাকে আমরা মাইক্রোওয়েভ বলতেছি, মাইক্রোওয়েভের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত, এটা মাইক্রোওয়েভ। আর IR যেটা, এটাকে আমরা বলতেছি ইনফ্রারেড, এটা হচ্ছে 780 ন্যানোমিটার থেকে, এটা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 1 মিলিমিটার, এটাকে আমরা বলতেছি IR। IR মানে ইনফ্রারেড। এখন এই IR আবার তিন ধরনের, একটাকে বলা হয় NIR মানে নিয়ার ইনফ্রারেড, একটাকে বলা হয় MIR অর্থাৎ মিডিয়াম ইনফ্রারেড, একটাকে বলা হয় FIR, এটাকে বলা হয় ফার ইনফ্রারেড। অর্থাৎ তিন ধরনের ইনফ্রারেড আছে, নিয়ার ইনফ্রারেড, তারপর হচ্ছে মিডিয়াম ইনফ্রারেড, আর একটা হচ্ছে আমাদের ফার ইনফ্রারেড। তো এই যে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড, এরপরে যেটা আছে সেটাকে বলি আমরা ভিজিবল রিজিয়ন, অর্থাৎ দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের মান যেটা, সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হলে এটাকে আমরা বলবো ভিজিবল রিজিয়ন, অর্থাৎ দৃশ্যমান। এখন এই দৃশ্যমানের মধ্যে আছে আবার বেগুনি, আছে এখানে নীল, আছে এখানে আসমানি, বেগুনি, নীল, আসমানি, তারপর আছে আমাদের সবুজ, তারপর আছে হলুদ, তারপর আছে কমলা, আর আছে আমাদের লাল। এখন বেগুনি কত থেকে কত হলে সেটাকে আমরা বেগুনি বলবো। বেগুনির জন্য তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান আছে এখানে, সেই মানটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে মানগুলো লিখে দেওয়া হয়েছে। মানগুলো হলো যে যদি 380 থেকে 424 ন্যানোমিটার হয়, মানে তরঙ্গটার দৈর্ঘ্য, তাহলে সেটাকে বলা হবে বেগুনি। রংটাকে আমরা কি দেখবো, বেগুনি দেখবো। আর যদি 424 থেকে এটা যদি আমাদের 500 ন্যানোমিটার হয়, তাহলে সেটাকে আমরা দেখবো নীল। আর 500 থেকে শুরু করে যদি আমরা 424 থেকে 450 ন্যানোমিটার হলে এটাকে আমরা বলবো নীল। আর 450 থেকে যদি 500 হয়, 450 থেকে 500 ন্যানোমিটার হয়, তাহলে এটাকে বলবো আমরা আসমানি। আসমানির পরে 500 থেকে যদি 575 হয়, এটাকে বলি আমরা সবুজ। 575 থেকে 590 হলে এটাকে বলি আমরা হলুদ। 590 থেকে 647 হলে বলি এটাকে আমরা মানে এটা হচ্ছে আমাদের অরেঞ্জ অর্থাৎ কমলা রং। আর 647 থেকে 780 হলে এটাকে বলি আমরা লাল। তাহলে একটা ফোটন যে আমাদের চোখে এসে আঘাত করে, এবং আমরা যে বলি এটা লাল রং, এটা যে বলি আমরা নীল রং, বেগুনি রং, সবুজ রং, এটা বলি এটা কিসের ভিত্তিতে বলি, তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে। তরঙ্গ দৈর্ঘ্যের মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে কি হবে, কালারটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে দৃশ্যমান যেটা, সেটা হলো এখানে আমাদের 380 থেকে 780 ন্যানোমিটার, এটাকে বলা হয় ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জের পরে আরো বাকি আছে কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে ইউভি মানে আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেটের পরে আছে এক্স রে, আর তারপরে লাস্টে হচ্ছে আমাদের গামা রে। এই হচ্ছে আমাদের এখন ইউভি যেটা, আলট্রাভায়োলেট যেটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হলে তুমি সেটাকে বলবা আলট্রাভায়োলেট। আর এখানে এক্স রে যেটা, সেটা হলো 0.01 ন্যানোমিটার থেকে এখানে 10 ন্যানোমিটার পর্যন্ত হলে তাকে বলা হবে এক্স রে। আর গামা রে যেটা, সেটা হচ্ছে 0.0005 থেকে 0.01 ন্যানোমিটার যদি হয়, তাহলে তাকে আমরা বলবো গামা রে। তাহলে ইউভি মানে আলট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে আমরা মানগুলো পেলাম। এখন এদের মধ্যে ডিয়ার স্টুডেন্টস, এখানে ন্যানোমিটার আবারও বলতেছি, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ এত মিটার। তুমি চাইলে এটাকে 10⁻7 সেন্টিমিটার লিখতে পারবে। এটা হচ্ছে ন্যানোমিটারের সাথে সেন্টিমিটার বা মিটারের সম্পর্ক। তাহলে আমরা এখানে এবার আসি, লাইনের সিরিজের প্রথম রেখা
তার তরঙ্গ দৈর্ঘ্য 121 ন্যানোমিটার, মানে এটা সবচেয়ে লম্বা রেখা। প্রথম রেখাটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম রেখা। বলতে পারে পরীক্ষায় লাইম্যান সিরিজের দীর্ঘতম রেখা কোনটা, উত্তর হলো প্রথম রেখা। আর শেষ রেখাটা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা, এটা হচ্ছে মাত্র 91.1 ন্যানোমিটার। তাহলে লাইম্যান সিরিজের প্রথম যে রেখাটা 121 ন্যানোমিটার, আর শেষ রেখা যেটা সেটা হচ্ছে 91 ন্যানোমিটার। ওকে, তাহলে এখন আমাকে বলো তো লাইম্যান সিরিজের যে প্রথম রেখা সেটাকে আমরা দেখতে পাবো? লাইম্যান সিরিজের যে প্রথম রেখা সেটাকে দেখা যাবে? লাইম্যানের প্রথম রেখা দেখা যাবে না। কেন? কারণ লাইম্যান সিরিজের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 121 ন্যানোমিটার, কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। 300 এখানে 80 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, সেটা আমরা দেখতে পাই। আমাদের দৃশ্যমান সীমাটা হচ্ছে 380 থেকে 780। তাহলে 380 থেকে 780 যদি আমরা দেখি, এর চেয়ে কম আমরা দেখবো না, এর চেয়ে বেশি আমরা দেখবো না। তাহলে লাইম্যান সিরিজের প্রথম রেখা কি আমরা কেউ দেখতে পাবো? আমরা দেখতে পাবো না। তাহলে লাইম্যান সিরিজের প্রথম রেখা দৃশ্যমান না। আর লাইম্যান সিরিজের শেষ যে রেখাটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 91.1 ন্যানোমিটার। তাহলে লাইম্যান সিরিজের কি শেষ রেখাটা দেখা যাবে? লাইম্যান সিরিজের শেষ রেখাটা দেখা যাবে না। তাহলে প্রথম রেখা যদি দেখা না যায়, শেষ রেখা যদি দেখা না যায়, তাহলে মাঝখানে যেগুলো আছে সেগুলো কি দেখা যাবে? দেখা যাবে না। এই কারণে বলা হয় লাইম্যান সিরিজের রেখাগুলো একটাও দেখা যায় না। এখন এই যে তোমার 121 থেকে 91, ইউভি যেটা সেটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হলে তাকে বলা হয় ইউভি। তাহলে এখানে লাইম্যান সিরিজের প্রথম রেখাটা এটা হচ্ছে আমাদের 121, মানে ইউভি এর মধ্যে পড়ছে। শেষ রেখাটা 91, তাহলে এটাও ইউভি এর মধ্যে পড়ছে। তাহলে বলা যায় লাইম্যান সিরিজের যতগুলো রেখা আছে সবগুলো রেখাই হচ্ছে ইউভি অঞ্চলের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তা তোমাকে যদি প্রমাণ করতে পারো তুমি এইভাবে এটা প্রমাণ করতে পারো। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, লাইম্যান সিরিজের পরে যে সিরিজটা আছে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটা উপর থেকে লাফ দিয়ে নিচে পড়বে। তো 1 নম্বরে না পড়ে যদি সবাই 2 নম্বরে লাফ দেওয়া শুরু করে, 2 নম্বর শক্তি স্তরে যদি সবাই লাফ দেয়, 1 নম্বরে লাফ না দিয়ে তারা সবাই 2 নম্বরে লাফ দিচ্ছে, 2 নম্বরে এসে পড়তেছে। তাহলে 2 নম্বর শক্তি স্তরে যদি এসে পড়ে, তাহলে আমরা যে সিরিজটা পাবো সেটা হলো বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে N1 এর মান কত হবে? অর্থাৎ ইলেকট্রন উপর থেকে নিচে লাফ দিল। এখন লাফ দিলে কোথায় লাফ দিলে আমি তাকে বামার সিরিজ বলবো? উত্তর হচ্ছে লাফ দিতে হবে সেকেন্ড শেলে। If they return in the second shell, then that will be বামার সিরিজ। তাহলে N1 এর মানটা হবে আমাদের এখানে 2, আর N2 এর মানটা কি হবে? কোথা থেকে লাফ দিবে? 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে ইভেন ইনফিনিটি থেকে লাফ দিতে পারে, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের বামার সিরিজ। তাহলে বামার সিরিজের পরে যে সিরিজটা আছে লাইম্যান বামার, তারপরে সিরিজটা হচ্ছে আমাদের প্যাশিয়ান সিরিজ, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট সিরিজ, লাইম্যান বামার প্যাশিয়ান ব্র্যাকেট, তারপর হলো ফার্ন, তারপর হামফ্রে। তো প্যাশিয়ান সিরিজের ক্ষেত্রে N1 এর মানটা হবে 3, অর্থাৎ ইলেকট্রনটা 3 নম্বর এ লাফ দেবে। আর N2 এর মানটা হবে 4, 5, 6, 7 ইত্যাদি। আর ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N1 এর মানটা হবে 4, আর N2 এর মানটা হবে 5, 6, 7, 8, 9। আর এরপরে যেটা, তাহলে লাইম্যান বামার প্যাশিয়ান ব্র্যাকেট, ব্র্যাকেটের পরে যে সিরিজটা আছে আমাদের, সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের ফার্ন সিরিজ। তো ফার্ন সিরিজের ক্ষেত্রে কি হবে? ব্র্যাকেট, তারপরে আমি ফার্ন সিরিজের কথা বলি। ফার্ন সিরিজের ক্ষেত্রে N1 এর মানটা হবে 5, আর N2 এর মানটা হবে 6, 7, 8 এভাবে ইনফিনিটি। আর ফার্ন সিরিজের পরে যে সিরিজটা সেটা হচ্ছে আমাদের হামফ্রে সিরিজ। হামফ্রে সিরিজের ক্ষেত্রে কি হবে? N1 এর মানটা হবে 6, আর N2 এর মানটা হবে 7, তারপরে 8, তারপরে 9 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে তোমাদের পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোনো সিরিজের নাম, তারপর বলা হবে N1 এর মান কত, N2 এর মান কত, রেখার কথা বলা হবে, প্রথম রেখা, দ্বিতীয় রেখা, তৃতীয় রেখা। তাহলে এভাবে তুমি হিসাব করে এটা বলতে পারবে। এখন আমি যে জিনিসটা এখানে তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে আমাদের বামার সিরিজের পরীক্ষা প্রশ্ন আসে যে বামার সিরিজের প্রথম যে রেখা, বামার সিরিজের প্রথম রেখার ল্যামডা কত নির্ণয় করো আর কালারটা কি সেটা বলো। এই প্রশ্নটা পরীক্ষা থাকে। তাহলে বামার সিরিজের প্রথম রেখা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং এর কালার বা বর্ণ কি হবে সেটা বলো। তা তুমি কিভাবে এটা বলবা? সো ডিয়ার স্টুডেন্টস, এটা হিসাব করার নিয়মটা আমি বলে দিই। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? একটা ফর্মুলাটা নিশ্চয়ই জানা আছে, 1/λ সমান RH ইনটু z², 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। যদি হাইড্রোজেন বলে সেক্ষেত্রে z এর মানটা আমরা লিখি না, z সবসময় 1 হয়। কিন্তু যদি অন্য কোনো আয়ন দেয় যেগুলো হাইড্রোজেন পরমাণুর মতো একই ইলেকট্রন বিশিষ্ট, সেক্ষেত্রে কিন্তু z এর মানটা সেই অনুযায়ী বসাতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু বামার সিরিজ বলছে, তাহলে n1 এর মানটা হবে কি আমাদের 2, আর n2 এর মানটা কি হবে? প্রথম রেখা মানে 3,
অর্থাৎ বামার সিরিজ 2 নম্বরে লাভ নিতে কোথায় থেকে 3 থেকে অথবা 4 থেকে অথবা 5 থেকে বিভিন্ন জায়গা থেকে লাভ নিতে পারে। তাহলে যেহেতু এটা প্রথম রেখা তাহলে n1 এর মানটা 2 হবে আর n2 এর মানটা হবে 3। তাহলে এখন আমরা মানগুলো যদি এখানে বসিয়ে দেই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে কিন্তু আমরা কি পাবো, এখানে ল্যামডা পাবো। তাহলে ল্যামডা সমান সমান আমরা 1/λ পেয়েছি সমান সমান RH এর মান 1,09,600 এরকম 78 00, এটা মান হচ্ছে 1 স্কয়ার, এটা হচ্ছে 12 স্কয়ার আর ইনটু এর মানটা হচ্ছে 3 স্কয়ার। তাহলে তুমি ল্যামডা দেখো হিসাব করে কত আসে এবং তারপর তুমি কালারটা কি সেটা আমাকে বলে দাও, দেখা যাবে কি। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো তো রেজাল্ট কত আসছে। ক্যালকুলেশন করে রেজাল্ট যেটা আসবে সেটা আমি একটু বলে দিই। এখানে ওকে ঠিক আছে। তাহলে আমি অবশ্য কথা বলছি না, তাহলে এখানে ল্যামডার মান হিসাব করে যেটা আসবে 6.56 ইনটু 10 টু দি পাওয়ার -7 মিটার আসবে। হিসাব করলে আসবে 656 ন্যানোমিটার আসবে। তাহলে হিসাব করে মানটা আসে 656 ন্যানোমিটার। আর এটা যদি আসে তাহলে আমরা বলতে পারি এই কালারটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে আমাদের রেড, অর্থাৎ প্রথম যে রেখাটা সেটার কালারটা হচ্ছে আমাদের রেড। এখন যদি আমাদেরকে বলে বামার সিরিজের দ্বিতীয় যে রেখা, দ্বিতীয় রেখা তরঙ্গদৈর্ঘ্য বের করো, তাহলে দ্বিতীয় রেখার ক্ষেত্রে n1 এর মানটা হবে 2 আর n2 এর মানটা হবে কত আমাদের 4। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে একইভাবে ল্যামডার মান যেটা আমরা পাবো সেটা হচ্ছে 486 ন্যানোমিটার। তখন এর কালারটা হবে আমাদের এখানে আসমানি, কালারটা কি হবে আসমানি। তাহলে কালারটা আমরা এখানে আসমানি রঙের কালার একটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে কালারটা আমরা এখানে দেখতে পাবো তোমার আসমানি রঙের। কি হলো সাউন্ড? হ্যালো 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 1 2 3 4 5 হ্যালো 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 হ্যালো
আচ্ছা, so dear students, এখন ঠিক আছে না, শোনা যাচ্ছে এখন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি লাইম্যান সিরিজ, বামার সিরিজ আমরা দেখলাম। বামার সিরিজের পরে এভাবে আমরা বাকি যে সিরিজগুলো আছে সেগুলো তরঙ্গদৈর্ঘ্য বের করতে পারবো। বের করলে দেখা যাবে যে লাইম্যান সিরিজ এটা হচ্ছে আমাদের ইউভি অঞ্চলের মধ্যে পড়ে, বামার সিরিজ এটা হচ্ছে আমাদের বেশিরভাগ রেখাই দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, লাইম্যান বামার প্যাশেন সিরিজ এর বেশিরভাগ রেখাই পড়ে, আমাদের সবগুলো রেখাই পড়ে এখানে আইআর অঞ্চলের মধ্যে। তারপরে প্যাশেন ব্র্যাকেট সিরিজ এটাও আইআর এর মধ্যে পড়ে, ফান সিরিজ এটাও আইআর এর মধ্যে পড়ে, হামফ্রে সিরিজ এটাও আইআর এর মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পেলাম যে লাইম্যান বামার প্যাশেন ব্র্যাকেট ফান, লাইম্যানটা হচ্ছে ইউভি অঞ্চলের অন্তর্ভুক্ত, বামার হচ্ছে দৃশ্যমান, আর প্যাশেন ব্র্যাকেট ফান্ড হামফ্রে এগুলো সবগুলো হচ্ছে আইআর বা ইনফ্রারেডের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রোজেনের বর্ণালী যেগুলো সেটা জানলাম, এবং আমরা জানলাম যে কোনটা কোন সিরিজ এবং কোনটার নাম কি, এবং সেক্ষেত্রে প্রথম রেখা দ্বিতীয় রেখা বলতে কী বোঝায়, ক্ষুদ্রতম রেখা কি দীর্ঘতম রেখা কি সেটা, আর কিভাবে এগুলোর আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আর তরঙ্গ দৈর্ঘ্য বের করলে সেটাকে আমরা ইনভার্স আকারে যদি লিখি তাহলে সেখান থেকে আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আরেকটু সময় নিচ্ছি, আরও 5 মিনিট সময় নেব আমি। এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা পড়াবো সেটা হলো আমাদের MRI। MRI মানে হচ্ছে আমাদের নিউক্লিয়ার ম্যাগনেটিক, MRI এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, MRI ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা কি? এটা হচ্ছে আমাদের শরীরে পানি আছে, পানিতে হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসে প্রোটন আছে। এই প্রোটনটার আছে চার্জ, আর এই প্রোটনটার আছে আমাদের চার্জ এবং স্পিন। এর ফলে এই প্রোটনটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে, অর্থাৎ এটা নর্থ পোল এবং সাউথ পোল থাকে। ওকে, তাহলে শরীরে কি আছে? পানি আছে, পানিতে কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে কি আছে? প্রোটন আছে, প্রোটনের চার্জ আছে, প্রোটনের স্পিন আছে, তার মানে প্রোটনটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করে। ওকে, এখন আমাদের বডিটাকে যদি একটা পাওয়ারফুল ম্যাগনেটের মধ্যে আমরা রেখে দিই, মনে করি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম যার পাওয়ার হচ্ছে 1.5 থেকে প্রায় 3 টেসলা, ঠিক আছে? তাহলে পাওয়ারফুল ম্যাগনেটিক ফিল্ডে বসাই দিলাম, তাহলে আমাদের শরীরে যতগুলো ম্যাগনেট আছে সেগুলো 2 ভাগে বিভক্ত হবে। কতগুলো হচ্ছে বাইরের ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশানে সেই ডিরেকশানে থাকবে, এদেরকে বলা হয় আলফা স্পিন স্টেট, আর কতগুলো অপোজিট ডিরেকশানে থাকবে, এটা হচ্ছে বিটা স্পিন স্টেট। এটা হচ্ছে আপ স্পিন অর্থাৎ প্লাস হাফ, এটা হচ্ছে ডাউন স্পিন অর্থাৎ মাইনাস হাফ, এভাবে এটা থাকবে। এখন এই দুটো স্পিন স্টেটের মধ্যে যে এনার্জির ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সি তার সমান, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি তার সমান। তো যদি আমরা এখান থেকে বাহির থেকে রেডিও ওয়েভ থ্রো করি, রেডিও ওয়েভ থ্রো করলে অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি যদি আমরা থ্রো করি, তাহলে সাথে সাথে এই যেটা আপ স্পিন মানে এনার্জি কম, সেটা হয়ে যাবে এরকম ডাউন স্পিন। যদি রেডিও ফ্রিকোয়েন্সি আমরা সরাই নেই, এটা অফ করে দিলাম, তাহলে আবার যেটা মনে করো ফ্লিপ করলো সেটা আবার আগের জায়গায় ব্যাক করবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হলো রেডিও ফ্রিকোয়েন্সি দেওয়ার আগে এটা এরকম ছিল। রেডিও ফ্রিকোয়েন্সি মানে জাস্ট 2 ধরনের ম্যাগনেট থাকবে এভাবে, আপ স্পিনে এবং ডাউন স্পিনে। তো যখন রেডিও ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া হবে তখন এই যে আপটা সেটা এরকম কী হয়ে যাবে? ডাউন হয়ে যাবে। এখন রেডিও ফ্রিকোয়েন্সি সরাই নিলে এই যে স্পিন স্টেটটা চেঞ্জ হয়েছিল সেটা আবার আগের অবস্থায় ব্যাক করবে। আগের অবস্থায় ব্যাক করার সময় সে এখান থেকে শক্তি নির্গত করবে। তো এখানে একটা ডিটেক্টর থাকবে, ডিটেক্টর কি করবে? এই শক্তিগুলোকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে আমাদের শরীরে যে জায়গা থেকে এটা বের হয়ে আসতেছে সেটার একটা 3 ডাইমেনশনাল 2D থেকে 3D একটা ইমেজ তৈরি করবে। এই ইমেজটাই হচ্ছে আমাদের MRI।
এটাকে বলা হয় ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এবং এই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ের মাধ্যমে আমাদের বডির ভিতরে যে বিভিন্ন অর্গান আছে, যেমন ব্রেনে টিউমার হয়েছে কিনা, লিগামেন্ট ব্যাডমিন্টন খেলার সময় ছিঁড়ে গেছে কিনা, কোথাও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটা সহজেই আমরা কী করতে পারি, বের করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এমআরআই, মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তো এমআরআই এ যেহেতু পাওয়ারফুল ম্যাগনেট ইউজ করা হয়, তাই ওই মেশিনে প্রবেশ করানোর আগে শরীরের মধ্যে কোনো জায়গায় যদি মেটাল অবজেক্ট থাকে, তাহলে সেটা অবশ্যই রেখে তারপরে ওই মেশিনের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে। সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে। আর যেহেতু রেডিও ওয়েভ ইউজ করা হচ্ছে, রেডিও ওয়েভের তো আমরা জানি যে এটা কম ক্ষতিকারক, নন আয়নাইজিং রেডিয়েশন, তাহলে তেমন একটা সমস্যা হবে না। আচ্ছা, এখানে শরীরের যে জায়গাটা মনে করো টিস্যু ভালো থাকবে আর যে টিস্যুটা ভালো থাকবে না, দুইটার এমআরআই কিন্তু চিত্রটা আলাদা আসবে, অর্থাৎ কম্পেয়ার করে বলে দেওয়া যাবে যে কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইউভি রশ্মির ব্যবহার। এটা হচ্ছে আমরা জাল টাকা শনাক্তকরণের ব্যবহার করি। তোমরা মনে করো এখানে মনে করো একটা টাকা আছে, আসল টাকায় একটা নিরাপত্তা সুতা থাকে, এর ভিতরে ফসফর জাতীয় বস্তু থাকে। ঠিক আছে, ফসফর জাতীয় বস্তু কি? ফসফর জাতীয় বস্তু হচ্ছে যারা আল্ট্রাভায়োলেট শোষণ করে এবং ভিজিবল রেডিয়েশন বিকিরণ করে, এগুলোই হচ্ছে আমাদের ফসফর জাতীয় বস্তু। তো আসল টাকায় এরকম ফসফর জাতীয় বস্তু থাকে, যখন এখানে আল্ট্রাভায়োলেট এসে পড়ার পরে এখান থেকে বের হয় ভিজিবল রেডিয়েশন, তখন এটা দেখা যায়, এটা হয়ে যায় দৃশ্যমান, এটাকে তখন আমরা দেখতে পাই। ঠিক আছে, তখন আসল টাকাটা কি চেনা যায়। নকল টাকায় তোমার সিকিউরিটি থ্রেট বা অন্য নিরাপত্তা চিহ্ন থাকে না, তখন সেটাকে দেখা যায় না। তো এটা ব্যাখ্যাটা কি, মানে কীভাবে আমি আল্ট্রাভায়োলেট থ্রো করলাম আর ভিজিবল রেডিয়েশন বের হয়ে গেল, এটার ব্যাখ্যাটা কি, কীভাবে এটা হয়? এর ব্যাখ্যাটা হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, এর ব্যাখ্যাটা হচ্ছে এখানে পদার্থের যে অণু থাকে, এই অণুতে কিন্তু অনেকগুলো এনার্জি লেভেল আছে। যেমন এখানে আছে কম্পন শক্তি স্তর, এখানে আছে রোটেশন বা ঘূর্ণন শক্তি স্তর, আবার ইলেকট্রন স্থানান্তরের জন্য আলাদা আলাদা শক্তি স্তর আছে। তো যখন এখানে মনে করো ফসফর জাতীয় বস্তুতে ইলেকট্রনটা এখানে আছে, তো যখন এখানে সে ইউভিটা পড়বে, তখন ইলেকট্রনটা উপরে লাফ দেবে, যে কোনো জায়গায় যেতে পারে। এটা একটা এনার্জি, মনে করি ইলেকট্রন লেভেল, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, এটা হচ্ছে E4, এটা হচ্ছে E5, যে কোনো লেভেল এসে যেতে পারে। এখন ওই লেভেলগুলোতে আবার বিভিন্ন ধরনের কম্পন লেভেল আছে, আবার ভাইব্রেশন লেভেল আছে। তখন সে কী করবে, একটা কম্পন লেভেল থেকে আরেকটা কম্পন লেভেলে ব্যাক করবে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কী করবে, ব্যাক করবে। ব্যাক করার পরে ওইখান থেকে ইলেকট্রনটা আবার আগের জায়গায় আসবে। তাহলে এই ডিফারেন্সটা যা হবে, এই ডিফারেন্সটা তার চেয়ে কম হবে। এর ফলে এটা আল্ট্রাভায়োলেট হলে এটা দেখা যাবে, এটা ভিজিবলের মধ্যে পড়বে, এটা দৃশ্যমানের মধ্যে পড়বে, তখন কিন্তু আমরা এটাকে সহজে দেখতে পাবো। এভাবে আমরা আসল টাকা এবং নকল টাকা চিহ্নিত করতে পারি। তাহলে হাইড্রোজেনের বর্ণালী, এমআরআই, জাল টাকা শনাক্তকরণ, এটা আমাদের হয়ে গেল। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিভিন্ন পার্ট আমরা দেখেছি। এখন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, রেখা বর্ণালী। তো এখানে শোষণ বর্ণালীটা তোমরা দেখেছো যে ইলেকট্রন যখন নিচ থেকে উপরে লাফ দেয়, তখন যে বর্ণালীটা পাওয়া যায় সেটা হচ্ছে শোষণ বর্ণালী, আর উপর থেকে যখন নিচের দিকে ব্যাক করে সেটাকে বলা হয় আমাদের বিকিরণ বর্ণালী। তো পরমাণুর ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে, শক্তি স্তরে থাকার কারণে এখানে যে বর্ণালী পাওয়া যায়, বর্ণালীতে এরকম রেখা তৈরি হয়, তাই এদেরকে বলা হয় রেখা বর্ণালী। আর যখন আমরা কোনো একটা অণু নিব, পদার্থের যদি আমরা অণু নেই, মনে করো পদার্থের একটা অণু নেওয়া হলো, এখানে অনেকগুলো অণু নেওয়া হলো, তো অণুর মধ্যে যদি আমরা এখানে লাইট থ্রো করি, তাহলে এই অণুগুলো কিন্তু লাইট শোষণ করতে পারে। শোষণ করার পরে এখানে কিছু লাইট এখান থেকে নিঃসরিত হতে পারে, ঠিক আছে, আবার কিছু লাইট এখানে অ্যাবজর্ব হতে পারে। তো সেখান থেকে যে বর্ণালীগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় আমাদের আণবিক বর্ণালী, রাইট? এবং আণবিক বর্ণালীগুলো সবসময় হয় ব্যান্ড আকৃতির, এদেরকে বলা হয় গুচ্ছ বর্ণালী। তো বর্ণালী জিনিসটা হচ্ছে একটা গ্রাফ, এবং এই গ্রাফটা হচ্ছে দুইটা অক্ষ থাকে, একটা হলো এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা তরঙ্গ দৈর্ঘ্য অথবা এখানে কম্পাঙ্ক বসাই, অর্থাৎ যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন বা যে কোনো কম্পাঙ্কের ফোটন আমরা থ্রো করলে তো অনুপরমাণুর এনার্জি সেলগুলো তো কোয়ান্টাইজ, যে কোনো শক্তি তারা শোষণ করবে না, তাদের যতটুকু দরকার ততটুকু তারা শোষণ করবে, রাইট? আচ্ছা, ওইটা শোষণ করার ফলে এই ওয়াই অক্ষ বরাবর এটার একটা ইন্টেন্সিটি থাকবে, এর ফলে কতগুলো এরকম আমরা লাইন দেখতে পাবো, এগুলোকে বলা হয় রেখা বর্ণালী। সাধারণত পরমাণুর ক্ষেত্রে হবে। আর যদি এখানে অণু হয়, তাহলে অণুর ক্ষেত্রে যদি আমরা এখানে ইন্টেন্সিটি বসাই, তাহলে দেখা যাবে যে এরকম একটা হয়তো একটা ব্যান্ড আমরা গুচ্ছ পাবো, যেখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এরকম কি থাকবে, রেখা থাকবে। তো এই ওয়াই অক্ষ বরাবর
কখনো বসানো হয় অ্যাবজর্বেন্স, কখনো বসানো হয় ট্রান্সমিটেন্স, এগুলো বসানো হয়, বসিয়ে এই বর্ণালীগুলো তৈরি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শিক্ষা পরীক্ষাটা থাকলো। পরের ক্লাসে আমরা দ্রাব্যতার আগে শিক্ষা পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব। তোমরা যারা এতক্ষণ ধরে সাথে ছিলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ত্রুটির কারণে আসলে একটু ইন্টারাপশন আমাদের হয়েছে, দেখি পরবর্তী ক্লাসে এটা ফিক্সড করা যায় কিনা। সবাইকে আসসালামু আলাইকুম।